মাসের পলিটি সেকশনে যে ভিশন আইএস মান্থলি ম্যাগাজিনের যে পোর্শন, সেই পোর্শনটা কমপ্লিট করব। তারপরে সেপ্টেম্বর, এরকম করে আমরা আগস্ট, এভাবে আমরা কমপ্লিট করতে থাকবো, ঠিক আছে। আর খুব ভালো করে কমপ্লিট করব, যা মানে দুই ক্ষেত্রে যেন প্রি প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ মেন্স দুটোরই যেন প্রিপারেশনটা হয়ে যায় এটার সঙ্গে, ঠিক আছে। সো আজকে আমরা দেখব প্রথমের যে টপিকটা আছে সেটা হচ্ছে সিবিআই ভার্সেস স্টেট। ওকে, সো আমরা যদি দেখি কি বলেছে, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টোল্ড দ্য সুপ্রিম কোর্ট that West Bengal government does not have any absolute power to keep the Central Bureau of Investigations from investigating a crime inside the state. That is, মানে কি বলেছে যে মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে এরকম কোনো অ্যাবসলিউট পাওয়ার নেই যে তোমার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে আটকায় আর কি ইনসাইড দ্য স্টেট ক্রাইমকে, মানে ক্রাইমকে ইনভেস্টিগেশন করতে। ওকে, ঠিক আছে। তো কেন বললো এটা আমরা এবার দেখে নিই। আচ্ছা, তার আগে আমরা জেনে নিই যে তোমার হচ্ছে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনসের মানে কি, মানে ফিচার্স কি, মানে কি হিস্ট্রি কিছু, ঠিক আছে, এই জিনিসটা আমরা জেনে নিই সিবিআই কি। সো ইট ইজ অ্যান মেইন ইনভেস্টিগেশন এজেন্সি অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফর কেসেস রিলেটিং টু কারাপশনস অ্যান্ড মেজর ক্রিমিনাল প্রবলেমস। It is not a statutory body. It is statutory body না, okay. The Lokpal Act 2013 prescribed that CBI is a director shall be appointed by the recommendation of committee comprising Prime Minister, Leader of Oppositions of Lok Sabha, Chief Justice of India and Judges of Supreme Courts. This is the CBI director তোমার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। ওকে, সো আমরা কি দেখছিলাম যে ইনভেস্টিগেশন প্রসিডিওর যদি দেখি, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান অথরাইজ সিবিআই টু ইনভেস্টিগেট সাচ ক্রাইম ইন এনি স্টেট অনলি উইথ দ্য কনসেন্ট অফ কনসার্ন স্টেট গভর্নমেন্ট। তাহলে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করতে পারে, যে অথরাইজ করতে পারে সিবিআইকে, মানে সেই স্টেটের কোনো রকমের ইনভেস্টিগেশন করার জন্য উইথ দ্য প্রায়র পারমিশনস অফ দ্য স্টেট। ওকে, দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্টস হাউএভার ক্যান অর্ডার সিবিআই টু ইনভেস্টিগেট সাচ এ ক্রাইম এনিহোয়ার ইন দ্য কান্ট্রি উইদাউট এনি কনসেন্ট অফ দ্য স্টেটস। লাইক তোমার হচ্ছে কলকাতা হাইকোর্ট যে ভার্ডিক্টটা দিল পোস্ট বোল ভায়োলেশনের জন্য, যে তোমার ইনভেস্টিগেশন কিন্তু সিবিআই করছে, ঠিক আছে। সো এটা কিন্তু হাইকোর্টের নির্দেশ, তাই না? তাহলে এটা করতে পারে, বা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট করতে পারে, ওকে, উইথ দ্য পাওয়ার আর পারমিশনস। আর কোর্ট বললে পারে কোনো পারমিশন লাগবে না, তাই না? সো ইউনিয়ন গভর্নমেন্ট was responding to a suit filed by the West Bengal government against the Union of India under Article 131, which is the original jurisdiction, na? 131 deals with the original jurisdiction of Supreme Court, where the apex court deals with any dispute between the center and the states. The center and the states on the one side and another state on the other side, or two or more state, এটা হচ্ছে অরিজিনাল জুরিসডিকশনের আন্ডারে পড়বে, তাই না? দ্য অরিজিনাল জুরিসডিকশন কি? অরিজিনাল জুরিসডিকশন হচ্ছে এটাই যে ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে সেন্টার বা স্টেট তোমার ডাইরেক্ট হচ্ছে সুপ্রিম কোর্টে মানে অ্যাপিল করতে পারবে, সেটা হচ্ছে তোমার অন্য কোনো কোর্ট এটা শুনানি দিতে পারবে না, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার অরিজিনাল জুরিসডিকশন। ওকে, সো the state has challenged the CBI jurisdictions to register FIR and conduct investigation in the state in numerous cases. Okay, the West Bengal said the withdrawal of general consent to CBI 2018 and CBI's actions were a direct attack on the federal structures of governance. The 8 states have currently withdrawn consent to the CBIs like Maharashtra, Punjab, Rajasthan, etc. Okay, so now this consent clash arise the questions of cooperative federalisms
in India, and while there is a need to ensure smooth functioning of federal system. And apart from the CBI issues, there are many other clashes between the clashes between the center and states as well. So for implementation of center run schemes, implementation of GST, actions taken by the central agencies like the enforcement directors and narcotics. Okay, দেখো ইম্প্যাক্ট কি হবে যদি ইম্প্যাক্ট অফ সিবিআই ভার্সেস স্টেট কি হবে, দ্য পলিটিক্স ওভার ফেডারেলিজমস। তাহলে এদিকে ধরো সেন্টার বলবে যে হচ্ছে তোমার এরা হচ্ছে সিবিআইকে ইনভেস্টিগেশন করতে দিচ্ছে না, বা স্টেট বলবে, তাহলে এটা কি একটা পলিটিক্সের আকার নেবে, তাই না? তাহলে পলিটিক্স ওভার ফেডারেলিজমস, তাহলে স্ট্রাকচার যেটা আমাদের সাংবিধানিক স্ট্রাকচার তার উপরে কী হবে তোমার পলিটিক্স হবে। ইম্প্যাক্ট অন ফাংশনিং অফ স্টেট, অবশ্যই ফাংশনিং হ্যাম্পার হবে, বারবার কোর্টে যেতে হবে, মানে এদিক সেন্টার থেকে অ্যাটাক, ওই দিক থেকে কোর্টের অ্যাটাক, এই সমস্ত জিনিসগুলো হবে। স্মুথ ফাংশনিং অফ স্টেট হ্যাম্পার হবে। আর ইম্প্যাক্ট অন ইনভেস্টিগেশন, অবভিয়াসলি যেটার জন্য এত কিছু ইনভেস্টিগেশন তো ইম্প্যাক্ট হবেই, তো এতে অনেক বড় সমস্যা হবে, ইন্টারনাল সিকিউরিটি পর্যন্ত হতে পারে। ওকে, সো হোয়াট আর দ্য অ্যাসপেক্টস অফ ফেডারেলিজম এফেক্ট উইথ রেসপেক্ট টু তোমার সিবিআই ভার্সেস স্টেট টাসেলস। ওকে, দ্য পুলিশ আন্ডার দ্য 7 শিডিউলস, আমরা যেটা নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে দেখলাম, সেটা কি 7 শিডিউলে পুলিশ কিন্তু একটা স্টেট সাবজেক্ট, তাই না? পুলিশ অ্যাজ এন স্টেট সাবজেক্ট কনফারিং এক্সক্লুসিভ ডোমেন টু দ্য স্টেট টু মেক লস রিগার্ডিং দ্য স্টেট। ওকে, সো হাউএভার the Delhi Special Police Establishment Act 1946, which establishes CBI functions to function as a central agency carrying out the functions as police. The section 5 and 6 of the Delhi Special Police Act deals with the extensions of powers and jurisdiction of special police establishment to the other areas at the requirement consent of the state governments. Okay, the general consent for the CBI, if you see, that is the under the Delhi Police Special Establishment Act 1946, the CBI must mandatorily obtain the consent from the state government concerns before the beginning of investigation to a crime in a state. The consent of the state government can be either case specific or in general as well. So general consent is normally given by the states to help the CBI in seamless investigations of cases of corruptions against the central government employees in their status. In the absence of the of which the CBI would have applied the state government in every case and before taking even small action as well. Okay, so extraterritorial operations, the concept of CBI is more advanced, involving specialized informations, technical knowledge, which cell with incorporating extraterritorial operations. Okay, so why such issues emerge in case of cooperative federalism? As we know, the original jurisdiction is there, power tilted to centers, that is unitary federal systems with unitary bias, তাই না? So cooperative federalism is an horizontal relationships between what? Between center, that is union, and the states, and shows neither is the above the another. So একের উপরে আরেকজন না, মানে কেউ কারো উপরে না, দুইজনে হচ্ছে আলাদা, তাই না? However, various issues have been emerging is ensuring cooperative federalism due to following reasons. If you see the some reasons here, that concurrent jurisdictions, the bodies like CBI, narcotics, that is NCB, it requires the multi-jurisdictional crimes, yet its concerns with the local police force and preemptive causes recurrent federal issues. And the CBI cases like narcotics, NCB, NIA, এরা যে সমস্ত কেসগুলো হ্যান্ডেল করে, সেই সমস্ত কেসগুলো অ্যাকচুয়ালি একটা স্টেটের উপর থাকে না, বিভিন্ন ধরনের স্টেট, ধরো সাপোজ ওয়েস্ট বেঙ্গলে একটা ক্রাইম হচ্ছে, তার সঙ্গে আমরা ঝাড়খণ্ডের লিঙ্ক পেতে পারি, বিহারের লিঙ্ক পেতে পারি, আমরা উড়িষ্যার লিঙ্ক পেতে পারি। সো এখানে কি একটা ফেডারালিজমের একটা, মানে প্রত্যেকটা স্টেটের কাছে যেতে হচ্ছে, পারমিশন নিতে হবে। তাহলে কি এখানে কি হচ্ছে, এখানে আলটিমেটলি ইনভেস্টিগেশনটা হচ্ছে তোমার
হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে, তাই না? পাওয়ার tilted to centers, as we know, that is at the same times it would become injurious to the interest of the country to provide for a weak central authority which would be incapable for ensuring peace and coordinating vital matters of commerce. The complexity of Article 131, which is the original jurisdiction, over the years the Supreme Court has taken the heterogeneous decisions over it. A state can challenge the center under Article 131. Under 131, the Chhattisgarh government against the center challenging the National Investigation Act 2008, where the NIA যখন গঠন করা হয়, NIA, okay, passed by the centers to split the police being the state subject. Okay, so nobody to foster the coordinations, manage bargaining and conflict resolutions. Sakaria Commission suggested setting up a inter-state council secretariats, but as it was set up within the Union Home Ministry, it causes to be an independent body to foster coordination, manage intergovernmental bargaining, conflict resolutions as well. So centralization of power creating functions, the trust deficits between the center and state. Okay, so center's divisible pools of taxes has shrunk due to the rise of shares and surcharges and cesses, so which can be used only for the purpose of specific and non devolves to the states. So different political parties, when different political parties from government at the center and states obtain their interest not align, hence it became a vital and adequately utilized constitutional and statutory institutions set up to resolve such conflict and further the welfare of the people, so which is the ultimate goal of governance. So if you see the way forward, that is transparency and coordination among the center and states, which is very much important in this case, and suggestions from the center state relation committee like Sakaria committee, Panchi committee. Okay, now giving the key fiscal space, that is gradual loading the physical capacity, that is sage and surcharges, GST, electoral reforms as well as adequate electoral reforms of the creating the level playing field for the regional parties and regional leaders would facilitate more competitive political contest between the center and the state. Okay, so these are the some measures. Specific recommendations যদি দেখি, এখানে কিছু রিকমেন্ডেশন দেওয়া আছে, এগুলো তুমি দেখতে পারো। তারপরে দেখো ইন পাবলিক procurement and project management. Public procurement and project management जो देखिए, recently Department of Expenditure under the Ministry of Finance releases guidelines for the reforms of public procurement and project management. Okay, so public procurement and project management framework in India, if you see, that is public procurement framework in India, that is constitutional provisions, legislative provisions and administrative guidelines and overseas as well. It is public procurement under Article 246, 288, 298 to 99. Okay, 300 A, that is 355. Legislative Contract Act, Sales of Goods Act, Prevention of Corruption Acts, Arbitration Cancellation Act, Competition Act, CBC, RTI. Okay, তারপর হচ্ছে Procurement Act at state levels. These are the legislative, some হচ্ছে administrative, okay, and some হচ্ছে overseas, that is Procurement Policy Division, CBC, CAG, Competition Commission of India, CBI, all this. Okay, so public procurement and project management includes those procurement of goods and services by the public entities and executions of different projects, like goods for the services purchased by the government entities, the public service delivery. Presently, the General Financial Rules, the Ministry of Finance Procurement Manuals Act
as general guidelines to be followed by the all agencies with the freedom for agencies to have its own procurement rules complying with the general rules. The Ministry of Defence, Railway, etc. and almost 50% of their prospective budgets spent on public procurement and have their own procurement guidelines such as Defence Acquisition Procurement Procedure 2020. Okay. So, why was a need felt to it if the framework? The absence of comprehensive law, that এখানে taxpayers money, countries resources spent on them, so the competitive, transparent and efficient public procurement and project management is vital for ensuring prudent use of public finance and good governance. But despite such large sums of money and vital role, India lacks of comprehensive law and activities like public procurements. On the activities like public procurements, complex regulatory framework, 3 tiers of government with the diverse ministries and objectives, large number of statutory bodies, autonomous institutions, PSU with the different needs. A growing share of public procurement. The Competition Commission in India estimate that public procurement in India to be 30% of GDP 2013. There are adherence to the last cost selections, that is L1 methods, least cost selections, that is while this method is hold good for procurement of routine works, the good and non-consulting services, but the high impact and technology complex procurement leads to suboptimal delivery, non-performance, higher life cycle cost, it is a delay and abortions, arbitrations. Okay. So, the Quality Council of India study of highly development sectors highlighted that the L1 methods falls to consider quality and performance. ঠিক আছে? In this context, so the new guidelines work. Okay, so alleging all the stakeholders interest, so successful project executions within the specific time period, cost and quality for faster, efficient and transparent project executions and empowerment of executing agencies, quicker and efficient decision making in the public interest. Okay. So, key provisions, if you see the guidelines, that is prepared after the consultation with all the stakeholders. The new guidelines release the general instructions under the General Finance Rules 2017. The main guidelines are there. Okay, the procedural clarity, that is digital thrust and better project executions quality via detailed project reports and feasibility study, that is ground survey, strict payment timelines and dispute resolution, the dispute reductions through the critical review, arbitration, that is court award and appeal against the award only on genuine merit by the public authorities. Okay, the introductions of incentivize by allowing the public authorities to advert strategies for giving incentives to stakeholders, include bonus, better rating, etc. So, allowing the fixed budget based selection, that is FBS for consulting services and consult sub situations only in the compiling and evaluation circumstances. So, what are the challenges remain for procurement and public project management? That is the inefficient use of resources, one of the very vital issues, presence of unfair practice and corruptions. Okay, so poor decision making, the lack of feasibility study, তোমার কি করছে সেটাই জানে না, ধরো এমন কিছু জিনিস কিনে রেখে দিচ্ছে সেটা কোনো কাজেই লাগছে না, ল্যাক অফ competitive হচ্ছে neutrality and other constraints like information asymmetry among the private institutions, especially MSME level, unavailability of sufficient procurement professionals and poor grievance redressal mechanisms as well. So, some of the way forward. Okay. The building on existing rules,
and procedure, India needs to reform whole public procurement and project management, refers to back to the general financial rules 2017 by through the legislative power for transparent, accountable, competitive procurement regimes. For example, giving penalty for poor project deliveries, legal backing. Simplify the existing procedures, providing flexibility on use of discretions while maintaining enough transparency and active supervisions. This can be done for bearing the policy planner, public procurement officials and other stakeholders through their work tandems. Identify the alternative procurement mechanism based on the emerging, that is promotions to e-procurement methods such as the central government procedural and e-government GNEM, government e-market. Okay, so the WTO agreement on government procurement, that is it is the India is not only party, that is the observer from 2010, that is WTO কিছু একটা এগ্রিমেন্ট আছে যেটা হচ্ছে গভর্নমেন্ট প্রকিউরমেন্টের উপরে, ঠিক আছে, গভর্নমেন্ট প্রকিউরের উপরে তোমার হচ্ছে দেখো এটা কি আছে, ইট ইজ এ plurilateral মানে অনেকগুলো অ্যাপ্লাইং টু দ্য মেম্বার্স অফ দ্য বাট নট অল, ওকে, টু এনশিওর ওপেন অ্যান্ড ফেয়ার ট্রান্সপারেন্ট কন্ডিশনস অ্যান্ড দ্য guarantees national treatment and non discriminations for the suppliers, এই সমস্ত জিনিসগুলো আছে। ওকে, সো আমরা এইটাতে এখানে দেখলাম আমরা যে তোমার পাবলিক প্রকিউরমেন্ট, ঠিক আছে, হোয়াট ইজ পাবলিক প্রকিউরমেন্ট ফর ইন্ট্রো পারপাস, ওকে, তারপর হচ্ছে তোমার কি কি চ্যালেঞ্জেস, হোয়াট আর দ্য challenges, what are the suggestions, like G market, government e-procurement market, okay, and like some way forward for hope for the best, and WTO government procurement মানে রুলস আর কি। এখানে দেখলাম ইন্ডিয়া 2010 থেকে অবজারভার বাট আর নট আ মেম্বার, ওকে, নট আ মেম্বার। এবার দেখি ইন্টারনাল পার্টি ডেমোক্রেসি কেন? সো পাঞ্জাবে একটা ক্রাইসিস হয়েছিল আমরা জানি, সেই পাঞ্জাবের ক্রাইসিসটার জন্যই আর কি এটা অ্যাকচুয়ালি নিউজে আসছে, ঠিক আছে। সো অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টিস অ্যান্ড ইনার পার্টি ডেমোক্রেসি ইউ সি, পলিটিক্যাল পার্টি কি? ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো what is political party. The political party is an organization or group of citizens who hold a common views on governance and act as a political unit that seek to obtain control of government with a view to further the agenda and policy by profess. So এইটা হচ্ছে পলিটিক্যাল পার্টির ডেফিনেশন। তো কিছু কমন ভিউ থাকবে, কিছু গোল থাকবে, কিছু হচ্ছে তোমার পলিটিক্যাল ইউনিট হিসাবে কাজ করবে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার পলিটিক্যাল পার্টির ডেফিনেশন। দো দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া provides for cooperative societies, which is also an fundamental right under Article 19 Clause 1C, okay. So for the cooperative societies, which is a fundamental rights under Article 19 Clause 1C, but right to form political parties. So right to form political party is not a fundamental right, okay, but cooperative society is a kind of fundamental right but not the political party formations, okay. So now the internal democracy in political parties refers to the level and method of including party members in the decision making and deliberations with the party structure.
দ্যাট ইজ ডিসিশন মেকিং, নট লাইক আমি যেটা বলবো সেটাই, এরকম না। পলিটিক্যাল পার্টির ডিসিশন হওয়া উচিত যে একটা কনসেনসাস বিল্ডিং ডেমোক্রেটিক ওয়েতে। ওকে, সো ল ফর পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া, ইফ ইউ সি হোয়াট আর দ্য ল, পলিটিক্যাল পার্টি তো দেখলাম, পলিটিক্যাল পার্টি কাকে বলে, পলিটিক্যাল পার্টি কী করে ফরমেশন হয়, তাহলে কি হোয়াট আর দ্য ল, দ্যাট ইজ এক্সট্রা কনস্টিটিউশনাল বডিজ। Political parties are extra constitutional bodies because political parties are not mentioned in constitution itself. So those bodies which is formed outside the constitutions, this is known as extra constitutional body. Okay, so sections 29A subclause 5 of the Representation of People Act 1951 what says, the only major statutory provision dealing with the political parties. The Representation of People Act, this is the only major statutory provision. Statutory provision means by law. Okay, this is the only law. Okay, it orders that a political party shall bear true faith and allegiance to the constitutions as by law established and the principles of socialism, secularism and democracy. This is one, and other one is the uphold sovereignty, unity and integrity of India. These are the provisions which is mentioned in the Representation of People Act 1951. Okay, so the Election Commission of India requires that the party application should be accompanied by some key documents and information related to organizational structure of the party, the power and function of organs, the method of appointment, details of the office bearers in the process of their elections. এগুলোকে পলিটিক্যাল পার্টিকে জানাতে হবে কাকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, বিকজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অন দ্য অনলি বডি হুইচ মানে যে ঠিক করে যে কোনো পলিটিক্যাল এটা থাকবে কি থাকবে না, সেটা হচ্ছে এটা দেয়, পলিটিক্যাল সিম্বল দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো এই সমস্ত জিনিসগুলো আছে, তাই তো। সো হোয়াই ইন্টারনাল পার্টি ডেমোক্রেসি বিকাম সিগনিফিকেন্ট ইন ইন্ডিয়ান ডেমোক্রেটিক সিস্টেমস, দ্য why, but because it is relevant nowadays. Okay, so India is one of the most vibrant and robust multi-party democracies in the world. Okay, so which has sustained despite all the challenges for even 7 decades now. However, the needs internal party democracy to succeed and sustain its democracy, the political party as a link. They are indispensable links between the people and representative machinery of government. They maintain a continuous connections between people and government. Okay, political party in between, and those who represent them, either a government or opposition. So in issues within the political parties may harm the interest of people itself. So what needs to done? Democratic accountability of political party, that is political parties are the agent of democracy and safety valve of the political systems. They have extra legal growth in almost every democratic country. Impact of constitutional right of citizens. The procedure for determining the leadership and compositions of the parties are not completely open and exclusive, and elitisms leading to faulty distribution of tickets. Elitisms. Okay, so reduce criminalization of politics. Lack of transparency and accountability in the inner functioning of political parties. This has serious consequences for the steady functions of parliamentary democracy in the country. No law regulating appointments.
through RPA, Representation of People Act, disqualify a sitting legislature or a candidate on a certain grounds, there is nothing regulating the appointments of officials within the party. Politicians may be disqualified from being a legislature, but she may continue to hold high positions within her party. Okay, so what are the challenges here? That is inadequate power with the Election Commission. Election Commission of India is also not equipped to regulate the functions of political parties. In the case Indian National Congress versus Institution of Social Welfare and others 2002, the Supreme Court held that Election Commission of India cannot take punitive action against registered political parties for violation of the principles of inner party democracy. The court, acknowledging the registering the parties of the registering authority maintained by the issue of political parties of different from other forms of registrations. This makes the regulations of conduct functioning of political parties extremely difficult, reducing the chances of democratic working in the parties, the residents by dynasty, caste and religions. So the most of the parties are openly caste religious based, and also their finances are dubious and opaque. Almost all parties are family fiefdoms, and there are no periodical in party elections as well. Elitisms in parties, the leadership in political parties is mostly decided by the coterie of party functionaries who hold say over the party's administration. So even when the elections take place, which members of the national organization and decision making body of the parties participate to predetermine choice of parties, elite merely supported for their members. So these are the way forward. So এখানে কি আছে, the giving a constitutional status, the political parties in developed nations maintain high level of internal democracy. For example, Germany gives constitutional status to political parties. As per its law, their internal organization must conform to democratic principles. Such a practice can also brought to India to make them accountable as well as conform to democratic principles. So India is an multi-party democracy, right? The responsible body within the political parties in developed nations maintain high level of internal democracy. Like in UK, Conservative Party has the Central Councils and Executive Committee, which elects its president, chairman and vice chairman's annual meeting. Disclosures their fundings, they must publicly account for their assets and for resources use and funding. Okay, rethink about the anti-defection law as well. So these are the way forward. So এখানে আমরা কি জানলাম, এখানে আমরা জানলাম যে what is political party, their constitutional status, and what are the constitutional status, what is inner party democracy. So what are the needs of inner party democracy, what are the challenges and way forward. Way forward, that is how to political party function in a democratic way. Okay, so anti-defection law, Kolkata High Court
has given West Bengal Assembly Speaker deadline to pass the order in defection cases. So what is defection? So এখানে আমরা জানতে পারবো যে what is anti defection, what are the constitutional provisions, what is law says, okay, what are Supreme Court powers. Okay, so now see, the defection may be defined as practice of floor crossing by member from one political outfit to another. ফ্লোর ক্রসিং মানে এই পাশে বসতো, এখন এই পাশে চলে আসছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এ পলিটিক্যাল পার্টি, এটা হচ্ছে বি পলিটিক্যাল পার্টি, তাহলে এ পার্টি থেকে ফ্লোর ক্রস করে বি পার্টিতে চলে আসছে। দিস ইজ দ্য পার্টি। ওকে, সো কমনলি রেফার্স অ্যাজ হাউস ট্রেডিং। ট্রেডিং বলতে যে বেশি দাম দিবে সে চলে যাবে, ওইটা আমরা বলবো না, ঠিক আছে? ফর ইনস্টেন্স ইন লোকসভা এমপিস, if MPs of a party A join to party B are said to have defected and thus will face the prevalent anti-defection proceeding. So আপনি অ্যান্টি ডিফেকশন ল যাওয়ার আগে আমরা দেখে নেব যে মানে ইভলিউশন কী করে হলো অ্যান্টি ডিফেকশন ল, তাই না? বিফোর 1967 India had witnessed only about 500 defections are mostly seen in the states as not center. Okay, between 1967 to 1972, the more than half of the legislature switches side at least once. This is the key provisions. How anti-defection law evolve. Okay, the committee on defections under the chairmanships of the Home Minister Sri Y.B. Chauhan was appointed to study the problems of political defection in detail and suggest the effective remedies and measures. In 1973, the government tabled the Constitution's 32nd constitutional amendment to tackle the defections, which ultimately lapsed. তাহলে 32nd amendment bill কিন্তু নিয়ে আসা হয়েছিল 1973-তে, এটা ল্যাপস করে গেছিল, ঠিক আছে? In 1985, in the time of Rajiv Gandhi, okay, so the 10th schedule was inserted in the constitutions along with anti-defection law, that is 52nd Amendment Act. Anti-defection law 10 schedule আছে, 10 schedule, আর হচ্ছে 52nd Amendment Act 1985. Okay, so what is anti-defection law? So anti-defection, the 10th schedule contains the following provisions with respect to disqualifications of member of parliament and the state legislature on the ground of defections. So disqualification যদি দেখি, a member of a house belonging to any political parties and become disqualified for being a member of house if he voluntarily gives up his membership. মানে একটা লোক যে মানে মেম্বার আছে, সে যদি ভলেন্টিয়ারি যদি মানে তার মেম্বারশিপ গিভ আপ করে দেয় যে আমি আর এমপি থাকবো না, তাহলে সেটা তোমার ডিসকোয়ালিফিকেশন হয়ে যাবে। সো দ্য ভোটস অ্যান্ড abstains from the voting in house such a defection issued by his political parties without obtaining the permission of such parties and act has been considered as a party within. তাহলে একটা সাপোজ একটা পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টিতে ভোট দিতে হয়, তাই না? এবার ভোট দিতে হয়, ভোট দিতে বলেছে এক জায়গায়, দিয়ে দিয়েছে আর এক জায়গায়। সো এটা যদি 15 দিনের মধ্যে পার্টি থেকে যদি কোনো রকমের যদি মানে সাফাই না দেওয়া হয় যে কেন ভোট দিয়েছে, বা পার্টি থেকে যদি না মেনে নেওয়া হয়, তাহলে পার্টি যদি চায় তাহলে এটাকে অ্যান্টি ডিফেকশন লয়ের মধ্যে চলে আসতে পারে। ওকে, দিস আর দ্য ডিসকোয়ালিফিকেশনস। ওকে, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মেম্বার, তাহলে আমরা তো জানি অনেক ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়ায়। সো ইন্ডিপেন্ডেন্ট মেম্বার অফ এ হাউস বিকাম ডিসকোয়ালিফাইড to remain a member of house if he joins any political party after such elections. মানে একটা তোমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মেম্বার যদি কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করে আফটার হিজ ইলেকশনস, তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ওকে, এ নমিনেটেড মেম্বার্স অফ হাউস বিকাম ডিসকোয়ালিফাইড বিং এ মেম্বার অফ হাউস ইফ হি জয়েন্স দ্য পলিটিক্যাল পার্টি আফটার এক্সপায়ারি অফ 6 months। মানে নমিনেটেড মেম্বার তো রাখা হয় না রাজ্যসভাতে সাপোজ, বা স্টেটেও রাখে, রাজ্যসভাতে 12টা। এবার এরা 6 মাসের মধ্যে যে কোনো পলিটিক্যাল পার্টিতে যেতে পারে হোয়াট এভার,
বাট আফটার 6 মান্থ যদি একটা পলিটিক্যাল পার্টিতে যায় তাহলে এটা অ্যান্টি ডিফেকশন বলা হবে। ওকে, এক্সেপশন যদি দেখা যায় যে মার্জার, যদি একটা বড় 2/3 কোনো পলিটিক্যাল পার্টিতে, সাপোজ এক জায়গায় হচ্ছে 6জনের একটা পলিটিক্যাল পার্টি ছিল, ঠিক আছে, এবার মানে 6জন এমপি ছিল এক পলিটিক্যাল পার্টিতে, এমপি ছিল, যদি তার মধ্যে চারজন যদি তোমার হচ্ছে অন্য পার্টিতে শিফট করে তাহলে এটা হবে না, অ্যান্টি ডিফেকশন না, ঠিক আছে, কাজ করবে না। ইফ এ পার্সন ইলেক্টেড অ্যাজ এন স্পিকার অর চেয়ারম্যান অফ রাজ্যসভা, দেন সে হচ্ছে তোমার রিজাইন করতে পারে ইস পার্টি থেকে, বা পরে সেটা আবার জয়েনও করতে পারে, ঠিক আছে, এতে কোনো অ্যান্টি ডিফেকশন হবে না। সো হি মাস্ট বি নোটেড, ইট মাস্ট বি নোটেড হিয়ার দ্য প্রভিশন অফ 10 schedules exemptions from the disqualification in case of split of one third members of legislative party has been detailed 91st Amendment Act 2003। কি বলেছে তোমার, হ্যাঁ ঠিক আছে। নাও দেখো এখানে কি হচ্ছে, কি ডিক্লাইনিং অথরিটি, এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং ডিসকোয়ালিফিকেশন অ্যারাইজিং আউট অফ ডিফেকশন ইজ ডিসাইডেড বাই দ্য প্রিসাইডিং অফিসার অফ হাউস ইন লোকসভা, ইট ইজ তোমার হচ্ছে স্পিকার, আর রাজ্যসভাতে সেটা হচ্ছে তোমার চেয়ারম্যান, দ্যাট ইজ ভাইস প্রেসিডেন্ট ইজ এক্স অফিসিও কি চেয়ারম্যান অফ রাজ্যসভা। ওকে, রুল মেকিং পাওয়ার, so presiding officers of a house is empowered to make rules to give effect the provisions of the 10 schedule. Okay, so what is need to political stability, tarpore ki ensuring loyalty of members, uphold the will of peoples and other advantages, that is it facilitate the democratic realignment of parties. So what are the issues related to anti-defection law? ঠিক আছে, ইস্যুস যদি দেখি, দ্য রেস্ট্রিকশনস ফ্রম ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, দেখ ভাই তুই আমার মানে আমি একটা পার্টি আমার বিরুদ্ধে যদি কোনো এমপি কথা বলে তাহলে আমি ওকে অ্যান্টি ডিফেকশনে ফেলে দেবো, তাহলে কি একটা রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে। এবার তারপরে দেখা হচ্ছে রিডিউসেস অ্যাকাউন্টেবিলিটি অফ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস, তাহলে ইন ইন্ডিয়ার পার্লামেন্টারি ডেমোক্রেসি legislature checks the executives remain weak due to the reasons of absence of effective oppositions and executive being a part of legislature. By curbing the decent anti-defection law, the further undermines the executive's accountability to the legislatures and undermine the representative governments in bid not attract the provisions of 10 schedules. Legislatures can feel compared to a party itself. Okay, আচ্ছা, এবার যদি দেখি তোমার ইস্যুস কি, নো লাইবিলিটি অন পলিটিক্যাল পার্টিস, it is only the punishes the legislatures to choose the parties. The political parties who are at the heart of the parties have no ability under the law. By they benefit from defects and are often accused to ensuring and problems with the merger provisions, that is 2/3. Okay, the power of to presiding officers অনেক সময় ডিসাইডই করে না, তাই না, যে অ্যান্টি ডিফেকশন ল কাজ করবে কি না এখানে, ঠিক আছে। দ্য আনএবল টু কার্ভ ইনস্টেবিলিটি, উইথ নট এনাফ রুম ফর ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস to harbor a difference of opinion and in masses departures and rebelling legislature to become a political normal. Okay, so an explosive does not attract the disqualifications. Okay, these are the provisions. So some issues here, how can we overcome? এই কোশ্চেন তোমার মেন্সে এসেছে, তাহলে এই কোশ্চেনটাকে অ্যাড্রেস করতে গেলে আমাকে প্রথমে যেটা আমি বলছি সেটা শোনো। প্রথমে দেখো অ্যান্টি ডিফেকশন, না অ্যান্টি ডিফেকশন, তাহলে প্রথমে জানতে হবে হোয়াট ইজ অ্যান্টি ডিফেকশন, কনস্টিটিউশনাল প্রভিশনস, রেভলিউশন, নিডস, চ্যালেঞ্জেস, okay, how to
how to overcome such challenges. Okay, and now that is তোমার reforms. What are the reforms needs? Okay, and way forward. There is anti-defection law কি করে হেল্প করেছে পার্টি স্ট্যাবিলিটিতে, গভর্নমেন্ট স্ট্যাবিলিটিতে, তারপরে তোমার ইন ফিউচারে কি আশা করা যাচ্ছে এই ল থেকে, ঠিক আছে, একটা ফর হোল্ডিং ডেমোক্রেসি এই লটা কীভাবে আমাদের হেল্প করছে। ওকে, সো তারপর দেখেন কি আছে, নট রিসার্চ রাইট টু সে দ্য revising the Gujarat High Court's order granting reliefs to convict. Supreme Court discussed differences between the Follow and the Porle. Is an তোমার Prisons Act sub each states Prisons Act প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা Prisons Act আছে, Prisons Act under state subjects. 2021 prelims questions came from only here. Okay, so you have to read all this is very detailed and thoroughly. With the best wishes for those students who are appearing 2022 and 2023. Please do subscribe my channel and follow the videos. Okay, this is the most effective video. Obviously বেঙ্গলি স্টুডেন্ট যারা ইউপিএসসি দিতে চায় কিন্তু রিসোর্সের অভাবে দিতে পারছে না, তারা অবশ্যই কমেন্ট করো, আমি যতটা সম্ভব অবশ্যই হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ, জয় হিন্দ।